30 মার্চ রাত 8টায় জাহিদ হোসেন আজকে টুইটার স্পিকে জানিয়ে দেব শিরোনাম। কুমিল্লা ও সুনামগঞ্জে চলছে ভোট গণনা। কুমিল্লার সীমা ও সাক্কুর প্রতিদ্বন্দ্বিতার আভাস। মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় 7-8 জন নিহত, আত্মঘাতী বোমাতে মৃত্যু বলছে পুলিশ। বাংলা একাডেমিতে 3 দিনের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, থাকছে ফুল ও সাজসজ্জার পর। একটানা ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। এখন চলছে ভোট গণনার পালা। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা থেকে এগিয়ে আছে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। সকাল 8টা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 103টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। একটানা তা চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে উপস্থিত প্রার্থী এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খুলে ব্যালট পেপারগুলো জড়ো করে ভোট গণনা শুরু করা হয়। এর আগে ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, কেন্দ্র দখলের চেষ্টা, ধাওয়া পাল্টা ধাওয়া ও জাল ভোট দেওয়ার অপরাধে কয়েক ব্যক্তিকে জেল জরিমানা সহ বিভিন্ন বিশৃঙ্খলা ঘটনার মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। এদিকে সুনামগঞ্জ 2 আসনে উপনির্বাচনের ভোট শেষে এখন চলছে গণনা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এজহারুল হক। সুনামগঞ্জের ভোট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে আজকে সারাদিন ভোট কেমন দেখলেন? এখন গণনা চলছে, কি পরিস্থিতি সর্বশেষ? জাকির, জানতে চাচ্ছিলাম যে সুনামগঞ্জে আজকে ভোট কেমন হলো এবং সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা ছিল কিনা, সারাদিনের পরিস্থিতিটা একটু জানাবেন। এবং এখন যেহেতু ভোট গণনা চলছে, ভোট গণনা কি পরিস্থিতি আছে, কোন প্রার্থী কতটুকু ভোট পেয়েছে? আমি আপনাকে প্রথমেই বলি, আমি কিছুক্ষণ আগে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে ফলাফল যেটা জানিয়েছেন, সুনামগঞ্জ 2 আসনের 110টি ভোট কেন্দ্রের মধ্যে 80টি কেন্দ্রের ফলাফল তিনি আমাকে জানিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর জয়া সেনগুপ্ত 80টি কেন্দ্রে ভোট পেয়েছেন, 299টি ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী সিংহক থেকে 34,964টি ভোট পেয়েছেন। তো সারাদিন আসলে ভোট গ্রহণ খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। সকাল থেকে কিছুটা বৈরী আবহাওয়া, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকায় ভোটাররা একটু বিলম্বে আসলেও বেলা 12টার সাথে সাথে 12টার দিক শুরু হয়েছিল, মূলত ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছিল। তো সারাদিন আসলে আমরা দেখেছি, বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, ভোটার আসলে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এবং জাকির, ভোটারের উপস্থিতি কেমন ছিল? শতকরা কত ভাগ ভোট পড়েছে, এই ব্যাপারে তথ্য আছে কিনা? আসলে ভোটার আসলে শতকরা, আমি জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন, শতকরা 42% বা 43% ভোট প্রাপ্ত হয়েছে। এর কারণ হিসেবে আমি জানতে চেয়েছিলাম যে এত ভোট কম কেন প্রাপ্ত হয়েছে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে বড় দলের প্রার্থীগুলোর প্রতিদ্বন্দ্বিতা নেই এবং বৈরী আবহাওয়া থাকায়, আপনি জানেন দিরা এবং সাল্লা অত্যন্ত নাজুক যোগাযোগ ব্যবস্থা, যার ফলে ভোটাররা ভোট কেন্দ্রে যে পৌঁছাতে যে একটা বিলম্বনা করতে হয়, সেজন্য ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যেতে পারে নাই। বিশেষ করে নারী ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছতে পারে নাই, এই জন্য এত কম শতাংশ ভোট প্রাপ্ত হয়েছে বলে আমাদের জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আর সব মিলিয়ে বলা যায় আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি বা আমরা। জাকির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এখন একটু কুমিল্লার নির্বাচন সম্পর্কে জানবো সহকর্মী আসমা মিতার কাছে। মিতা, এখনো পর্যন্ত যে ভোট গণনা করা হয়েছে, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে সেটি দিয়ে একটু শুরু করেন। নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং রিটার্নিং অফিসারের কার্যালয় এখন পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যে তথ্য দিচ্ছে সেখানে 61টি কেন্দ্রের ফলাফল তারা জানিয়েছে আমাদেরকে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা 31,151 এবং বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু তার 41,230 ভোটে গণনা হয়েছে। তবে অনানুষ্ঠানিকভাবে, অর্থাৎ প্রার্থীদের এজেন্ট বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছি, সেখানে কিন্তু
101টি কেন্দ্রের যে ফলাফল আজকে সর্বমোট পাওয়া গেছে, 101টি কেন্দ্রের ফলাফলই বেসরকারিভাবে অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে আমরা পেয়ে গেছি, যেখানে দেখতে পাচ্ছি আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 58,261 ভোট এবং বিএনপি প্রার্থী মনিরুল হক তার ভোট 68,795। বিএনপি প্রার্থী মনিরুল হক সাকু কিন্তু এরই মধ্যে এই টাউন হলের এই কক্ষটিতে এসে পড়েছেন, যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল হয়েছে। সন্ধ্যা 7:15টার দিকে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তার প্রধান নির্বাচন তারও কিছুক্ষণ আগে এসেছিলেন। তবে ফলাফল ঘোষণা যখন শুরু হয় তাকে তখন আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের পক্ষ থেকেও আন্তর্জাতিক সীমার নির্বাচনী সমন্বয়কদের একজন ওমর ফারুক তিনি এসে উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যা 7:15টার দিকে যখন মনিরুল সাকু এসে এখানে উপস্থিত হন তারপরে কিন্তু তিনি এখান থেকে চলে গিয়েছেন। তবে মনিরুল হক সাকু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা হবার পরেই হয়তো তিনি আমাদেরকে তার প্রতিক্রিয়া জানাবেন। মিতা, সারা দিনের পরিস্থিতি যদি একটু আপনাকে তুলনামূলকভাবে বলতে বলি যে অন্যান্য নির্বাচনগুলিতেও আপনি থাকেন, আজকের নির্বাচনটা কেমন দেখলেন এবং বিশেষ করে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকাটা যদি আপনি বলেন। নির্বাচন কমিশনের ভূমিকা যদি আমি বলি তাহলে সকালটা শুরু হয়েছে ভালো। মাঝখানে জানেন যে দুপুরে বেশ কিছু অনিয়মের ঘটনা আমরা পাচ্ছিলাম, দুটি কেন্দ্র স্থগিত করতে হয়েছে এবং যখন ওই কেন্দ্রগুলো স্থগিত করা হয় এবং ওই দুটি কেন্দ্রের বাইরে আমরা বিক্ষিপ্তভাবে আরও কিছু কেন্দ্র থেকে কিছু অনিয়মের খবর পাচ্ছিলাম। আমি নিজেও একটি কেন্দ্রে দেখতে পেয়েছি এ ধরনের ঘটনা, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবার পরও তেমন কোনো ব্যবস্থা আমরা দেখতে পাইনি। ফলে স্বাভাবিকভাবে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুরে একটা পর্যায়ে জানতেই চেয়েছিলাম যে পরিস্থিতি কি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কিনা। যদিও সেই সময় নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন যে না, এখন পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু তখন আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আমাদেরই মনে হচ্ছিল যে ওই সময় পরিস্থিতিটা হয়তো কিছুটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে শেষ বিকালে এসে হয়তো আবারও তারা চেষ্টা করেছেন পরিস্থিতিটাকে আবার তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে এবং ফলাফল গণনার প্রক্রিয়াটি যেন সঠিকভাবে হয় সেই কাজটি যেন করার তারা চেষ্টা করেছে। ফলে সারাদিনের কথা একটু মিশ্র, অর্থাৎ শুরুটা ভালো, মাঝখানে কিছুটা এলোমেলো মনে হলো, শেষ পর্যন্ত আবার তারা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আসমামিতা, সারাদিনের যে পরিস্থিতি বললেন যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেই বিক্ষিপ্ত ঘটনাগুলি পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাগুলি নেয়ার কথা সেগুলি যথাযথভাবে নেওয়া হয়েছে কিনা আপনি কি দেখেছেন? সবগুলোর ক্ষেত্রে আসলে নেওয়া হয়নি জাহিদ, আমি অন্তত বলতে পারি, কারণ যে ঘটনাগুলো আমি দুটি কেন্দ্রের কথা বললাম যে দুটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে একেবারে ভোট গ্রহণ, ফলে মনে হতে পারে যে এই দুটি কেন্দ্রে আমাদের সমস্যা। এই দুটি কেন্দ্রের ব্যাপারে শুরু থেকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাকু সকাল 9টার সময় যখন ভোট দেন তখন থেকেই তিনি অভিযোগ করছিলেন, কিন্তু এর বাইরেও আরও কিছু জায়গার কথা তিনি অভিযোগ করেছেন, আরও কিছু কেন্দ্রের কথা আমাদের প্রতিনিধিরা এখানে যারা আছেন, স্থানীয় সংবাদকর্মী যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাও এর বাইরেও বিক্ষিপ্ত আরো কয়েকটি কেন্দ্রের কথা বিচ্ছিন্নভাবে কিন্তু আমাদেরকে বলেছেন। ফলে সেই কেন্দ্র আমরা একই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। সেক্ষেত্রে সমস্যা হতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি কেন্দ্রের কথা, বিশেষ করে মডার্ন স্কুলের কথা। বিকেলবেলা আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমার উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন তিনি লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি জানাবেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তা পরে এই বিষয়ে আর কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা আসলে জানি না। আসমামিতা, জাকির হোসেন আমাদের সঙ্গে থাকুন। মিতা, আমরা ফিরে এসে জানতে চাইবো যে নারায়ণগঞ্জে আজকে কুমিল্লাতে আজকে নির্বাচনের পাশাপাশি আরো একটি ঘটনা ছিল যে জঙ্গি একটি আস্তানা ঘেরাও করে রাখা হয়েছে, ওই এলাকার নির্বাচনে এটি কোনো প্রভাব পড়েছে কিনা আমরা ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইব। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। নির্বাচন নিয়ে কথা বলতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আসমামিতা এবং সুনামগঞ্জ থেকে জাকির হোসেন। আসমামিতা, আপনাকে যেটি জানতে চেয়েছিলাম বিরতির আগে যে জঙ্গি আস্তানার সন্ধান এবং সেখানে অভিযানের প্রস্তুতি, সেই বিষয়টি নির্বাচনে কতটুকু প্রভাব পড়েছে বিশেষ করে ওই এলাকায়? গতকাল সন্ধ্যায় কোটবাড়ি এলাকায় সন্ধান পেলে স্বাভাবিকভাবে সেই এলাকাটি ঘিরে রেখেছিল পুলিশ কর্মকর্তারা। আমি নিজে সেখানে ছিলাম এবং দেখতে পেয়েছি যে যেই বাড়িটিকে ঘিরে রাখা হয়েছিল সেই বাড়ি থেকে অনেকখানি, অর্থাৎ আধা কিলোমিটারের প্রায় সামনে রাস্তা পুলিশ ঘিরে রেখেছিল এবং সেখানে একটা পর্যায়ে তো আমাদের গণমাধ্যম কর্মীদেরও দাঁড়িয়ে থাকবার সুযোগ ছিল, ফলে সাধারণ মানুষকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে আমরা একটু শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আগামীকাল ভোট, বা সেই এলাকার মানুষও বলছিলেন যে সেখানে
সেক্ষেত্রে সেখানে ভোট হবে কিনা, কারণ যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল তার পাশে ভোট কেন্দ্র ছিল। রাতে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করি একটা পর্যায়ে, তখন তিনি আমাদের নিশ্চিত করেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে কোনো অভিযান চান শুক্রবারের আগে আজ শেষ হয়ে যাওয়ার পরেই তারা সেই অভিযান চালাবেন বলে প্রধান নির্বাচন কমিশনারকে নিশ্চিত করা হয়েছে। তারপরেও আজকে সকাল দিনের শুরুটাতে একটু শঙ্কা ছিল যে যেতে পারছে না, কিন্তু একটি বিষয় বলে রাখা খুব জরুরি, যেই জায়গাটা নিয়ে এত শঙ্কা ছিল সেই জায়গাটা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সেই কেন্দ্রটিতে বিশেষ করে যথেষ্ট উপস্থিতি ছিল এবং তারা ভোট দিতে গিয়েছেন, বেশ সকালেই ভোট দিতে গিয়েছেন। এবং ওই কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি শহরতলিতে আমরা যেরকম দেখতে পেয়েছি অনেক বেশি ভোটার উপস্থিতি ছিল, প্রায় সেরকমই ভোটার উপস্থিতি ছিল সেই কেন্দ্রটিতেও। এবং পুরো কোটবাড়ি এলাকাতেই আমরা দেখতে পেয়েছি যে যথেষ্ট সামগ্রিকভাবে আজকে ভোট কিরকম পড়েছে সব মিলিয়ে? সামগ্রিকভাবে ভোটের তথ্য আসলে এখন আমি পুরোপুরি দিতে পারছি না জাহিদ, তবে শেষ বিকাল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আমাদের সহকর্মীরা ছিল এবং সারাদিন ভোট গ্রহণের যে তথ্য আমরা পাচ্ছিলাম তাতে এটুকু নিঃসন্দেহে বলা যায় যে 60% উপরে ভোটাররা ভোট দিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা বা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই তথ্যটি জানতে পারিনি। আসমামিতা, আপনি সঙ্গে থাকেন, আমরা একটু সুনামগঞ্জে যাব। জাকির, সর্বশেষ ভোট গণনার কি অবস্থা? সর্বশেষ ভোট গণনা তো প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে এবং কেন্দ্রের যে ফলাফলগুলো নির্বাচন অফিসে আসতে শুরু করেছে, তো আসতে একটু বিলম্ব হওয়ার কারণ হিসেবে আপনি জানেন ঝিরাই এবং সাল্লা দুইটি উপজেলা দুর্গম উপজেলা, প্রতিটি কেন্দ্র থেকে যে নির্বাচন সদর উপজেলা পর্যন্ত যে নির্বাচনী ফলাফল নিয়ে আসা হবে, এটার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক যোগাযোগ ব্যবস্থা, যার ফলে একটু বিলম্ব হচ্ছে আমাদেরকে জানিয়েছে নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তা। তো হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনি বিরতির সময় আমি কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যেমনটা যে কিছুক্ষণের মধ্যেই 30 মিনিটের মধ্যে হয়তোবা পূর্ণাঙ্গ ফলাফল আমরা পেয়ে যেতে পারি। আমরা অপেক্ষায় থাকলাম পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার জন্য। জাকির হোসেন, আসমামিতা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হেরিটেজ উইকে নিচ্ছে আরেকটা বিষয়। মৌলভীবাজারের নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানার 7 থেকে 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আত্মঘাতী বিস্ফোরণেই তারা নিহত হয়েছে বলে ধারণা পুলিশের। মনিরুল জানান, জঙ্গিরা বাড়ির বিভিন্ন স্থানে বিস্ফোরক পেতে রেখেছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে মনিরুল। বাড়িটিতে অবস্থানরত জঙ্গিরা সবাই 90 জেএমবির সদস্য বলেও জানান তিনি। সীতাকুণ্ড ও রাজধানীর এয়ারপোর্টে পাওয়া বিস্ফোরকের সাথে নাসিরপুরে পাওয়া বিস্ফোরকের মিল রয়েছে। মৌলভীবাজারের বড় হাটে ঘেরাও করে রাখা অপর জঙ্গি আস্তানায় দ্রুতই অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কোটবাড়ি জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বন্ধ আছে। ভোটের ফল গণনা শেষ হলে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গি বিরোধী অভিযানের সবশেষ খবর জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ কার্জন। এই অভিযানটি বিশেষ করে নাসিরপুর, মৌলভীবাজারের নাসিরপুরের যে অভিযান হয়েছে, এই অভিযানটি সম্পর্কে আমাদেরকে একটু জানান যে অভিযানটি পুলিশ যখন তাদেরকে মানে কি পরিস্থিতিতে বোমা বিস্ফোরণটি হলো? জাহিদ, অভিযানটির আসলে শুরু থেকে যদি বলি যে আস্তানে আরেকটা আস্তানের পাশে যেটি ঘেরাও করে রাখা হয়েছে, সেই আস্তানাটির সূত্র ধরেই কিন্তু এই নাসিরপুরে আস্তানাটির সন্ধান পাওয়া গেছে। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সিলেটের অভিযানের পরপরে কিন্তু স্থানীয় লোকের জনগণের তথ্যের ভিত্তিতেই সেই মৌলভীবাজারে একটি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল। সেই একটি আস্তানার সূত্র ধরে নাসিরপুরে আজকে যেটি অভিযান শেষ করা হয়েছে সেখানে অভিযানটি চালানো হয়েছে। এবং গতকালকে ভোর থেকে অভিযান শুরু করার পর আজকে বিকেল 4টায় আসলে অভিযান শেষ হয়েছে। প্রথম যিনি কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম, যিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি পুরো ঘটনাটি বর্ণনা দিয়েছেন যে তারা প্রথমেই স্থানীয় পুলিশ এবং সেখানে যাওয়ার পরে ভেতর থেকে একটু প্রতিরোধের মধ্যে বা একটু ভেতর থেকে একটু গ্রেনেড বা এরকম ছড়ে মারা হয়। তারপরে কাউন্টার টেরোরিজম ইউনিট সেখানে গিয়ে অভিযান শুরু করে
তারপরে আসলে তারা বুঝতে পেরেছে যে আসলে জঙ্গিদের কাছে বিস্ফোরক বা এরকম এই জাতীয় কিছু থাকতে পারে। তারপরে পুলিশের যে বিশেষায়িত টিম আছে সোয়াট, সেই সোয়াটকে সেই মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয় এবং সোয়াট যে অপারেশনটিতে ড্রোন ব্যবহার করেছে, ড্রোন ব্যবহার করে তারা ভেতরে অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছে। শনাক্ত করার পরে তারা দেখতে পেয়েছে আসলে পুরো বিল্ডিং, যেখানে বিল্ডিংটি ছিল দোতলা বা আড়াইতলা তিনতলা একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে আসলে বিস্ফোরক পেতে রাখা হয়েছিল। তো সেইটি নিষ্ক্রিয় করতে আসলে দীর্ঘ সময় কেটেছে। নিষ্ক্রিয় করতে করতে যখন ভেতরে গেছে তখনই আসলে জঙ্গিরা, যেটি মনিরুল ইসলাম জানিয়েছেন, যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের কারণেই এবং বিস্ফোরণগুলো এত শক্তিশালী ছিল যে তিনি আজকে সংবাদ সম্মেলনে আসলে এখানে তিনি নিশ্চিত করে বলতেও পারেননি বা শনাক্ত করা যায়নি যে কয়জন মারা গেছে, 7 জন না 8 জন। তো তিনি বলছেন যে বিস্ফোরণের কারণে একেবারে শরীরের নানান অংশ ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এই কারণে হয়তো পুরোপুরি তথ্য দিতে পারেনি যে কয়জন মারা গেছে। সেই বিষয়গুলো এখন ক্রাইম ইউনিট এবং যারা বোমা ডিসপোজাল ইউনিট তারা কাজ করছে, কয়জন মারা গেছে। এবং পাশের যে আরেকটি আস্তানা আছে সেটিতেও ঘেরাও করে রাখা হয়েছে, সেটিতেও তারা অভিযান শুরু করবে। তো সেটিতে কিভাবে অভিযান শুরু করবে সেটি তারা একটি নিজেদের মধ্যে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা করে সেইটিও অনেকটি তাদের নিয়ন্ত্রণে আছে। তারা চারদিক দিয়ে ঘিরে রেখেছেন, অবস্থান করে রেখেছেন, সেখানেও তারা সকালে অবস্থান শুরু করবেন। এবং যেটি জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে যে এই আস্তানিতে যারা ছিল তাদের পরিচয় সম্পর্কে সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে যেখানে করা হয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছিল যারা আসলে জঙ্গি কোন দলের সদস্য। তিনি একটি ধারণা দিয়েছেন যে ধরন দেখে মনে হচ্ছে যে নব্য জেএমবি, যেটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট, সেই সংগঠনের হতে পারে এরকমটি ধারণা করা হচ্ছে। কারণ যে বিস্ফোরকগুলো তারা প্রাথমিকভাবে পরীক্ষা করেছেন, সেটি পরীক্ষা করে দেখেছেন যে সীতাকুণ্ডে যে পুলিশ অভিযান চালিয়েছে সেখানে যে ধরনের বিস্ফোরক পাওয়া গিয়েছিল এবং কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে বিমানবন্দর গোল চত্বরে রাস্তার পাশে একটি বিস্ফোরণে এক যুবক মারা গিয়েছিল, তার কাছে যে ধরনের বিস্ফোরণ পাওয়া গিয়েছিল সেটির সঙ্গে আজকে যেখানে অভিযান শেষ করা হয়েছে নাসিরপুরে, সেই অভিযান সেই আস্তানায় যেসব বিস্ফোরক পাওয়া গেছে তার একটি মিল তারা অনেকটাই পেয়েছেন। ফলে তারা ধারণা করছেন। আমরা একটু জানতে চাই যে গাজীপুর এবং কুমিল্লাতে যে আরো দুটি আস্তানা ঘিরে রেখেছে এবং একই সঙ্গে মৌলভীবাজারেরও আরো একটি আস্তানা ঘিরে রাখা হয়েছে, এইগুলিতে কখন অভিযান চালানো হবে বা এই ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে? কুমিল্লাটা যদি মৌলভীবাজার আরেকটি আস্তানা, যেটি বলছিলাম যে নাসিরপুর আরেকটি বড় গ্রাম, সেই আস্তানাটি কিন্তু পুলিশ ঘিরে রেখেছে এবং তারা বলছে তারা সেখানে সোয়াট টিম এর মধ্যে সেখানে অবস্থান নিয়েছে। তারা অভিযান যে কোনো সময় শুরু করবেন এরকমটি আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা বা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কিন্তু সংবাদকর্মীদের জানিয়েছেন। তারা বলছেন যে ভেতরে তারা একটু প্রস্তুতি নিচ্ছেন যে কিভাবে অভিযানটি চালনা করবেন, কি ধরনের বিস্ফোরক আছে বা থাকতে পারে, তারা বিভিন্নভাবে সেটির পরীক্ষা নিরীক্ষা করছেন। সেই পরীক্ষা নিরীক্ষা শেষে বা সেই প্রস্তুতি শেষেই তারা সেখানে অভিযান শুরু করবেন। আর কুমিল্লার যে আস্তানা, কোটবাড়ি যে আস্তানাটি, সেটি আসলে কালকে সন্ধ্যার পর থেকে আসলে ভেতরে রাতের পর থেকেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম তিনি এটি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, সেটি নির্বাচনের কারণে সেটি আসলে ঘিরে রাখার পরে অপর্যায়ে আছে, সেটিতে অভিযান শুরু করা হয়নি। সেটিও তিনি বলেছিলেন ভোট গণনা শেষে, ভোট শেষে সেখানে অভিযান শুরু করবে। ভোটের আসলে এখনো আনুষ্ঠানিকতা বেশ কিছু বাকি আছে, হয়তো সেই আনুষ্ঠানিকতা শেষেই সেটিতে অভিযান শুরু করবে। আর গাজীপুরের যেটি বলছিলাম যে আসলে ঠিক জঙ্গি আস্তানা, গাজীপুরে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন যে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় ব্লক রেড দিচ্ছিলেন, তারই অংশ হিসাবে তারা কিছু জায়গায় ব্লক রেড দিয়েছেন, সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারও করেছেন, এই তথ্য জানিয়েছেন। কিন্তু সেখানে আসলে জঙ্গি আস্তানা কিনা, সে জঙ্গি আস্থা নিশ্চিত কিনা সেই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তারা বেশ সন্দেহের বশে বা সন্দেহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কিছু অভিযান পরিচালনা করেছেন। এবং গোয়েন্দা তথ্যের কথাই মনে হলো যে গত কয়েকদিন অনেকগুলি জায়গায় পুলিশ এরকম জঙ্গিরা অবস্থান নিয়েছে, সেটা নিশ্চিত করতে পেরেছে। এইটিকে আপনি কিভাবে দেখছেন? পুলিশের গোয়েন্দা নজরদারির অনেক বেশি শক্তিশালী হয়েছে কিনা সাম্প্রতিক সময়? গোয়েন্দা নজরদারির কথা যদি বলি, গোয়েন্দা তথ্য যেভাবে সংগ্রহ করা পুলিশের যে ইন্টেলিজেন্স আছে তার পাশাপাশিও আমরা দেখছি যে আসলে সীতাকুণ্ডের কথা যদি বলি, সীতাকুণ্ডে পাশাপাশি দুটি বড় আস্তানা, যেখানে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বা সোয়াটের 2 জন সদস্য আহত হয়েছিলেন, সেখানে টানা 2 দিন, আড়াই দিন, 3 দিনের মতো অভিযান চালাতে হয়েছে। সেখানে কিন্তু অনেকটা প্রথম তথ্যটি কিন্তু যিনি বাড়িওয়ালা
তার কাছ থেকে কিন্তু পাওয়া গিয়েছিল এবং তার সেই অভিযানের সেই তথ্যের সূত্র ধরেই কিন্তু অভিযানটি প্রথম শুরু করা হয়েছিল। এবং আজকে এবং যেটি আমরা সম্প্রতি সেনাবাহিনী পরিচালিত যে অভিযানটি শেষ হয়েছে সিলেটে, সেটি কিন্তু প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া হয়েছিল এবং সেই গোয়েন্দা আসলে পুলিশ যদি বলি যে পুলিশ কিন্তু বারবারই বিভিন্নভাবে কিন্তু প্রচারণা চালাচ্ছে বা সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের যোগাযোগ করছে। বিশেষ করে জঙ্গি আস্থানের ক্ষেত্রে যদি আপনি ধরেন, বা সেটি হচ্ছে যে কোথাও বাড়ি ভাড়া নিয়ে পরিচয় গোপন করে সেখানে বাড়িগুলো ভাড়া নেওয়া হচ্ছে এবং আস্তানা বানানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আসলে যে জঙ্গিদের যে মানে একটি কমন ধারা, সেটি হচ্ছে একটি বাড়িতে তারা 2 মাস 3 মাস করে অবস্থান করছেন। তাদের কিছু বিষয় থাকে যে বাড়িতে অবস্থান করার পর নিজেদেরকে আড়াল করে রাখেন, নিজেদের পরিচয় গোপন করেন। তো সেইগুলো মানুষ, পুলিশ যেটি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী শুধু মানুষ আগের চেয়ে বেশ অনেক মানে বলা চলে যে সচেতন হয়েছে। সেই সচেতন হওয়ার ফলে কিন্তু তারা বিভিন্নভাবে তথ্য পাচ্ছেন, স্থানীয় পুলিশকে জানাচ্ছেন বা যারা গোয়েন্দারা কাজ করছেন মাঠে বিভিন্নভাবে এই জঙ্গি দমনে, তাদেরকে দিচ্ছেন তথ্যগুলো। এবং সেই বলা চলে যে এই জঙ্গি দমন বা জঙ্গি আস্তানা খুঁজে বের করা বা এইসব জঙ্গি দমনের ক্ষেত্রে বলা চলে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা এইসব বিষয় নিয়ে কাজ করছেন, তাদের সাধারণ মানুষের সঙ্গেও একটা বলা চলে যে একটা নতুন যোগাযোগ সৃষ্টি হয়েছে। মানুষের কাছে মানুষও তথ্য দিচ্ছেন এবং গোয়েন্দারা কাজ করছে দেখেই আসলে এই আস্থানগুলো বের হচ্ছে, এরকমটি আইন শৃঙ্খলা বাহিনী বলছেন। এবং তারা বলছেন যে এই ধরনের নজরদারি তাদের অব্যাহত আছে এবং এই ধরনের আস্তানা আসলে আছে কিনা এই প্রশ্নগুলোও কিন্তু আজকে সংবাদকর্মীরা সেখানে করেছিলেন। তো তিনি কাউন্টার টেরোরিজম ইউনিট, যিনি জঙ্গি দমনের ইউনিট, তারা যেটি বলতেছে আসলে আস্তানা তথ্য থাকলে সে অভিযান তো অবশ্যই চালাবে। তো তাদের কাজ অব্যাহত আছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত আছে। কারো কাছে যদি কোনো তথ্য থাকে সেটিও তারা জানানোর অনুরোধ করেছেন। একই অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে। তো ফলে গোয়েন্দা তথ্য, গোয়েন্দা নজরদারি অবশ্যই বলা চলে আগের যে কোনো সময়ের তুলনায় বাড়ানো হয়েছে এবং সেটি অব্যাহত আছে। মাসুদ কার্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। বাংলা একাডেমিতে চলছে ফুলের উৎসব। 3 দিনের এই মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী ও সাজসজ্জা প্রস্তুতকারীর প্রতিষ্ঠান ছাড়াও নানা ধরনের বইয়ের স্টল আছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন দেশিফুল.com-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বুশরা আলম। বুশরা আলম, আমরা প্রথমেই জানতে চাই ফ্লাওয়ার ফেস্ট আসলে বিষয়টা কি, কি বিষয়ে মানুষের কাছে তুলে ধরার জন্য এই আয়োজন? ফ্লাওয়ার ফেস্ট আসলে শুরু হয়েছে গত বছর 2016-এ প্রথম ফ্লাওয়ার ফেস্ট হয় এবং আমরা যেটা আসলে করতে চেয়েছি যে ফুল চাষিরা যেভাবে কাজ করেন সেই জিনিসটা যেন ফ্লাওয়ার ফেস্টে উঠে আসে। বিকজ আমরা জানি যে আমাদের একটা বড় অংশ এই চাষে নিযুক্ত এবং আপনারা শুনলে খুব অবাক হবেন যে ফুল চাষে আসলে পুরুষ চাষির চেয়ে মহিলা চাষির সংখ্যা অনেক বেশি। তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে নানা রকম কাঠফ্লাওয়ারের প্রোডাকশন আমাদের দেশে শুরু করেছেন এবং যেগুলি কমার্শিয়ালভাবে হচ্ছে এবং বাইরেও রপ্তানি হচ্ছে। আগে যে সমস্ত ফুল, জারবারা, কার্নেশন, টিউলিপ, এগুলি আমরা সব বাইরে থেকে রপ্তানি করে আনতাম। এখন এগুলি সবই বিদেশে যাচ্ছে এবং আমাদের দেশের প্রয়োজনও মেটাতে সমস্যা হচ্ছে। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়ালো যে এইখানে আমরা যদি যাই তাহলে বাংলাদেশের ফুল পুরো চিত্রটা এক জায়গায় পাওয়া যাবে, সেইটি পুরোপুরি বোঝা যাবে? একদম ঠিক, একদম ঠিক। বিকজ এখানে এসে কাজ করছেন হচ্ছে সমস্ত ফুল চাষি, ফুল রিটেইলার ভাইয়েরা এবং যারা একদম বীজ উৎপাদন থেকে শুরু করে পুরো ভ্যালু চেইনের সাথে সংযুক্ত, তারা সবাই এই উৎসবে পার্টিসিপেট করছেন, এই 3 দিনের বাংলা একাডেমি উৎসবে। যারা ফুল উৎপাদনের সঙ্গে আছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো ধরনের কথা বলার সুযোগ আছে কিনা এই মেলায়? অবশ্যই, সমস্ত ফুল চাষিরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। যেটা আমি বলছিলাম, বিশেষত মহিলা ফুল চাষিরা তারা খুবই এনথুজিয়াজম নিয়ে এই মেলায় পার্টিসিপেট করছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য তারা সবাই প্রচণ্ড উৎসুক। বুশরা, সাধারণভাবে ফুলের ব্যবহারটা এখন অনেক বৈচিত্র্যপূর্ণ হয়ে গিয়েছে এবং এমনকি সেইটার কথা চিন্তা করে নিশ্চয়ই শুধুমাত্র বিক্রির ক্ষেত্রেও বৈচিত্র্য আনা হচ্ছে। মানুষ যেন আরও বেশি ফুল কেনে এবং ফুলগুলি কিভাবে সাজানো হবে, উপস্থাপন করা হবে, সেই বিষয়গুলি কীরকম উপস্থাপনা থাকছে আপনাদের মেলায়? আমাদের মেলায় যেটা হচ্ছে বাড়ির ছাদে কিভাবে বাগান করা যায় সেটার উপরে বেস করে আজকে একটা ওয়ার্কশপ হয়েছে সকালে, আগামীকাল আছে
ফুলসজ্জা এবং কিভাবে এর সজ্জাটাকে সুন্দর করে পরিবেশন করা যায় এবং আবারও বাড়ির ছাদে কিভাবে বাগান করা যায় সেই ওয়ার্কশপটা আবারও কালকে আছে। এছাড়াও আছে শিশুদের জন্য নানা রকম চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা, আছে সিসিমপুর কিড জোন, তারা সিসিমপুরের গল্প বলবে, সিসিমপুরের শোটা দেখাবে। এগুলা সবই বৈচিত্র্যময় আয়োজন, আগামী 2 দিন ধরে চলবে মেলায়। ফুল চাষিদের সঙ্গে যারা ফুল ভালোবাসেন, ফুলের বা ক্রেতা, তাদের সঙ্গে একটা বড় সম্পর্ক তৈরির সুযোগ এখানে অবশ্যই তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে ফুল সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ যাদের, তাদের জন্য কি ধরনের ব্যবস্থা থাকছে? ফুল সম্পর্কে আরও যাদের জানার বেশি আগ্রহ, তারা যেটা করতে পারেন, তারা আসলে যশোর গদখালি থেকে সরাসরি ফুল চাষিরা এসছেন। শুধু ফুল চাষিরা না, যারা ফুল ব্যবসায়ী, পাইকারি ফুল ব্যবসায়ী, ওনারা এসছেন। আছেন রিটেইলার ভাইয়েরা, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির চেয়ারপারসন আছেন, সবাই আছেন নানা রকম মানুষের অনুসন্ধিৎসু নানা রকম প্রশ্নের উত্তর দেবার জন্য। আছি আমরা desiful.com, যারা একটি অনলাইন ফ্লাওয়ার প্ল্যাটফর্ম, ই-কমার্স ওয়েবসাইট, যার থ্রু দিয়ে মানুষ অনলাইনে ফ্লাওয়ার অর্ডার করতে পারে। শুধু তাই না, এখন আমরা চাচ্ছি যে ফুল হোক মানুষের জীবনের লাইফস্টাইলের অংশ। আমরা বিদেশে দেখি যে মানুষ প্রতিদিন ফুল কেনে, ফুলদানি সাজায়, ফুল তাদের জীবনের একটা অংশ। কিন্তু বাংলাদেশের চিত্রটা একটু এখনও অন্যরকম। আমরা শুধু পার্টিতে যাওয়ার সময় কিংবা দাওয়াতে যাওয়ার সময় একটা ফুলের তোড়া নিয়ে যাই, কিংবা কোনো একটা অকেশনে ফুল মাথায় লাগাই। কিন্তু তার বাইরেও যে ফুলের ব্যবহার আছে, ফুলটা যে আমাদের জীবনের একটা অংশ হতে পারে, তার জন্য আমরা নিয়ে এসেছি এবারের আমাদের নতুন প্রোডাক্ট লাইন ফ্লাওয়ার ইন আ বক্স। আমরা যেটা করতে চাচ্ছি যে কেউ ঘরে বসে মান্থলি সাবস্ক্রাইব করতে পারবে, তার কাছে পৌঁছে যাবে উইকলি 4টি করে ফুল কিংবা উইকলি 8টি করে ফুল। তো আমরা গোল্ডি লক এবং সিলভার শাইন বলে 2টো প্যাকেজ ইন্ট্রোডিউস করছি। আগামীকালই আমাদের উদ্বোধন এই নতুন প্রোডাক্ট লাইনে বাংলা একাডেমি প্রাঙ্গণে 5টা থেকে 6টা। সবাই আসলে আমরা খুবই খুশি হব, আনন্দিত হব। আমাদের এই নতুন প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো খুব সহজেই। বুশরা আলম, এই নতুন প্রোডাক্ট অবশ্যই আমরা মনে করি যে এটা বৈচিত্র্যের মধ্যে আরো নতুন একটা কিছু যোগ করবে। যেটি বলছেন ফুল ব্যবহারের ক্ষেত্রে মানুষকে আরো বেশি যদি সচেতন হতে হয়, আগ্রহী করতে হয়, সেইটির ক্ষেত্রে অর্থাৎ সেই মানুষের মধ্যে আগ্রহ আরো বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের কাজ চলছে? আগ্রহ বাড়ানোর জন্য যে কাজ, এমনি বাংলাদেশি মানুষেরা কিন্তু ফুল প্রিয় মানুষ, এবং তারা, আমি যদি আমার নিজের অনলাইন এক্সপিরিয়েন্স থেকে বলি, অনলাইন ব্যাপারটা কিন্তু খুব নতুন আমাদের দেশে। তা সত্ত্বেও আমরা গত ভ্যালেন্টাইন্স ডে এবং উইমেন্স ডেতে যে পরিমাণ সাড়া পেয়েছি, যে পরিমাণ অর্ডার পেয়েছি, তা থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষের এই যে ফুলের প্রতি আকর্ষণ, ফুলের প্রতি মানুষের যেই ভালোবাসা, সেটা দিনে দিনে বাড়ছে। শুধু তাই না, বাংলাদেশের মানুষ এখন জানেন যে এই ফুল আর বাইরে থেকে আসে না, এই ফুল আমাদের দেশের ফুল। এই যে গর্ববোধ, এই গর্ববোধ কিন্তু অলরেডি আমাদের কাস্টমাররা ধারণ করেন, এবং তারা কিন্তু জিজ্ঞেস করেন, যখন অর্ডার দেন তারা জিজ্ঞেস করেন যেটা কি আসলে দেশি ফুল নাকি বাইরে থেকে আসছে। বুশরা, একটা শেষ প্রশ্ন জানতে চাই যে কৃষিতে বৈচিত্র্য আনার জন্য অনেক চেষ্টাই হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ফুল একটা বড় কারণ। অর্থকারী ফসল হিসেবে ফুল খুবই জনপ্রিয় হয়ে উঠছে। অর্থের দিকটা কৃষকের কাছে কেমন পৌঁছাচ্ছে, একটু খুব সংক্ষেপে আমাদেরকে বলতে। আচ্ছা, যদি বলি অ্যাক্সেস টু ফাইন্যান্স টু দ্য ফার্মার্স এখনও অত সহজ নয়। এই জায়গায় আসলে কাজ করার আছে, যাতে ফুল চাষিরা, যেহেতু আসলে ওনারা আরও মহিলা চাষি, তাদের যাতে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আরেকটু স্ট্রং হয়, সেই দিকে আসলে নজর দেওয়ার প্রয়োজন আছে এখনও। তারা, আপনি যদি বলেন যে অর্থনৈতিকভাবে এরা কতটুকু সচ্ছল, এরা সচ্ছল নিজেদের চেষ্টায় ওনারা এত দূরে এসছেন। বুশরা আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের।